মামলা বাণিজ্য ও প্রতারণার অভিযোগে আলোচিত জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভিকে গ্রেফতার করেছে পুলিশ। ওনারা উঠায় নিয়ে আসেন। জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভিকে এবার ব্ল্যাকমেইল, মামলা বাণিজ্য ও প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে কথিত জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজি, অপহরণ এবং ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। পুলিশ জানায়, বুধবার রাতে প্রায় 10:30টার দিকে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। কালিয়াকৈর থানায় দায়ের করা একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল বলেও জানানো হয়েছে। তদন্তে পুলিশ জানতে পারে, তাহরিমা জান্নাত সুরভি এবং তার সহযোগীরা জুলাই আন্দোলনের মামলার ভয় দেখিয়ে বিভিন্ন ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায় করতেন। এই চক্রটি চাঁদাবাজি এবং ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমে এখন পর্যন্ত প্রায় 50 কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে ধারণা করছে আইন শৃঙ্খলা বাহিনী। এছাড়া তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের উপদেষ্টা ও সেনাবাহিনী প্রধানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগও রয়েছে। তাহরিমা জান্নাত সুরভি গাজীপুরের ভাওয়াল বদর আলম সরকারি কলেজের শিক্ষার্থী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিও, বিতর্কিত কর্মকাণ্ড ও টার্গেট করা লাইভের মাধ্যমে তিনি পরিচিত মুখ হয়ে ওঠেন। অভিযোগে বলা হয়, গত বছরের জুলাই-অগাস্ট আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় সংঘটিত একাধিক হত্যা মামলায় নাম জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই ব্যবসায়ীর কাছ থেকে ধাপে ধাপে অর্থ আদায় করা হয়। মামলার আসামি বানানো, পুলিশি হয়রানি ও গ্রেফতারের ভয় দেখিয়ে এবং পরে মীমাংসা করে দেওয়ার প্রলোভনে বিপুল অঙ্কের টাকা দাবি করা হয়। পুলিশ আরও জানায়, নিজের ভাইরাল পরিচিতি ব্যবহার করে তিনি বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে যোগাযোগ গড়ে তুলতেন এবং পরে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অর্থ আদায় করতেন বলে অভিযোগ রয়েছে। এই ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। অভিযান শেষে তাহরিমা জান্নাত সুরভিকে থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে পাঠানো হবে। তদন্ত চলমান রয়েছে এবং এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা সে বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে। জানাতে গিয়েছে বাক স্বাধীনতার যুগ, যেতেই পারে স্বাভাবিক। গতকাল রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। কেন জানেন? কারণ সে জামাতের বিভিন্ন নেতাদের বিরুদ্ধে কথা বলেছে, সে বর্তমান সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে কথা বলেছে, বিভিন্ন কর্মকর্তাদের বিরুদ্ধে কথা বলেছে, তাদের দুর্নীতি, তাদের অপশাসন নিয়ে কথা বলেছে, যার কারণে তার সেই পাপেরা, তার সেই সুগার ডেডিরা তাকে খেয়ে দিয়েছে, গ্রেফতার করিয়েছে। সে তো সম্মুখ সারির জুলাই যোদ্ধা, তাকে কেন গ্রেফতার করা হবে? তার মাওয়া ছিঁড়তে হলে অবশ্যই আওয়ামী লীগ ছিঁড়বে, বিএনপি ছিঁড়বে, অন্যান্য রাজনৈতিক সংগঠন ছিঁড়বে। এই সরকার কেন ছিঁড়তেছে? সে তো সম্মুখ সারির যোদ্ধা। একটা কথা মাথায় রাখবেন, পাপ কখনো বাপ কেউ ছাড়ে না। সে জুলাই যোদ্ধা তাহরিমা বলেছিল তাকে রক্ষা করার জন্য, তার নিরাপত্তার জন্য পিনাকি দাদা আছে। পিনাকি না তাকে অনেক ভালোবাসে। ভিডিও কনফারেন্সে পিনাকির সাথে মিটিং করে রাত বিরাতে। এই শিবিরের জনদাসী এর সাথে হয়তো বা শিবিরের কারোর সাথে একটা সম্পর্কের তিক্ততা চলে এসেছে, যার জন্য তাকে ব্যাকআপটুকু দেয় নাই। সে কয়েকদিন পূর্বে আসিফ নজরুলকে নিয়ে একটা বাজে কথা বলেছিল, আসিফ নজরুলকে গালি দিয়েছিল, যার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। এই একটাই কারণ, আর কোনো কিছু বলার প্রয়োজন নাই। এবং আরেকটা সম্মুখ সারির জুলাই যোদ্ধা, যে বাচ্চা পরিকল্পিতভাবে বাংলাদেশটাকে ধ্বংস করে ফেলেছে, বাংলাদেশের বর্তমান প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। সাংবাদিক ইলিয়াস, ধর্ষণ মামলার আসামি, দেশ পলাতক ইলিয়াস বাচ্চা ইউনুসকে নিয়ে প্রথম কি সেই চামচামি, কি সেই চামবাজি, মানে ইউনুস ওর বাপ লাগে, পারলে ইউনুসের পা চেটে দেয়। যখন ইউনুস তার জায়গা মতো হাত দিয়েছে, যখন ইউনুস তার এজেন্ডাগুলোকে ঠিকঠাক মতো বাস্তবায়ন করতে দিচ্ছে না, যখন ইউনুস তার চাঁদাবাজিতে বাধা সৃষ্টি করছে, তখন সে ইউনুসের বিরুদ্ধে আসলো, কথা বললো, ইউনুসকে যাচ্ছে তাই গালমন্দ করলো। ইউনুসও ঠিকঠাক খেলে দিয়েছে। ইউনুস পরিকল্পিতভাবে তার সরাসরি পত্রিকাকে বন্ধ করে দিয়েছে, এটার নিবন্ধন বাতিল করে দিয়েছে। এটার যে সম্পাদক ছিল এই বাংলা এডিশনের, ইলিয়াসের ভাই, তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ, শত শত কোটি টাকা লুটপাট করেছে। তার নাম আলামিন। শেষ খবর পাওয়া পর্যন্ত তার লোকেশন ছিল কেরানীগঞ্জ, হয়তোবা সে দেশের বাইরে চলে গিয়েছে বর্ডার ক্রস করে, কারণ তার অন্য একটা দেশের পাসপোর্ট আছে। দেখা যাক। তবে জুলাইয়ের প্রথম সারির দুইটা জঙ্গির এমন করুণ পরিণতি দেখে খুব ভালো লাগতেছে। ইলিয়াস একটা আপাদমস্তক উগ্র। ইলিয়াস আর পিনাকি কিন্তু বাংলাদেশটাকে ধ্বংস করে ফেলেছে। ইলিয়াস আর পিনাকি এই জেনারেশনকে ধ্বংস করে ফেলেছে। ইলিয়াসের ফেসবুক পেজ যদি উদ্ধার হয়, সেটা যেন বাংলাদেশে ব্লগ থাকে, এটার জন্য ইউনুস একটা ধন্যবাদ পেতেই পারে। কারণ এই বাচ্চা একদম শেষ করে ফেলেছে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করেছে, বিভ্রান্তিকর ইতিহাস বর্তমান প্রজন্মের চোখে তুলে ধরেছে। এদের যে শাস্তি দেন না কেন, কখনো পাপমোচন হবে না। এরা অতিরিক্ত করে ফেলেছে। সৃষ্টিকর্তা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। এই জুলাই যুদ্ধের তাহরিমা যা করেছে, তার ফলাফল এই সরকার তাকে দিয়েছে। ইলিয়াস এই সরকারের চামচামি করেছে, এই সরকারকে তারা বসিয়েছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক, নির্বাচনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি হাসপাতালে লাইফ সাপোর্টে। চিকিৎসকরা বলছেন অবস্থা খুবই ক্রিটিক্যাল।
মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। কিন্তু দর্শক, রাজনীতিতে মানুষের জীবন যেমনই হোক, নাটকের পর্দা নামার সুযোগ নেই। হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে চলছে চরম অস্থিরতা। প্রথমে মিত্রদের মধ্যে চলল চরম ব্লেম গেম, যেন এই সুযোগেই তারা নিজেদের পুরনো ঝগড়া মিটিয়ে নিতে চেয়েছে। কিন্তু নাটক শেষ হতে না হতেই সেই ঝগড়াটে দলগুলোকে আবার দেখা গেল শীতল আরামদায়ক যমুনার হলরুমে। কি চলছিল সেখানে? 1 মিনিটের জন্য মনে হয়েছিল এই মিত্ররা বুঝি এবারের নির্বাচন একসঙ্গে করবে না। পর মুহূর্তে প্রধান উপদেষ্টার এক ডাকে সব দ্বন্দ্ব ভুলে, সব রাগ অভিমানকে পেঁয়াজ আলুর খোসার মতো ছুঁড়ে ফেলে তারা আবার ঘোষণা করলো ঐক্যই তাদের শক্তি। অথচ যে সরকার আগে পেঁয়াজ আলুর দাম নিয়ে যতটা চিন্তিত ছিল, এখন তারা হাদির গুলিবিদ্ধ হওয়ার 24 ঘন্টা পরেও কেন হামলাকারীদের ধরতে পারে। ডিসেম্বর সন্ধ্যায় হাসপাতাল পরিচালক ডক্টর আরিফ মাহমুদ যা জানিয়েছেন তা খুবই আশঙ্কাজনক। হাদির অবস্থা খুবই ক্রিটিক্যাল এবং তিনি কৃত্রিম শ্বাস প্রশ্বাসে আছেন। মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা চললেও চিকিৎসকরা কোনো আশার নিশ্চয়তা দিতে পারছেন না, কারণ তার মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ফুসফুসেও আঘাত রয়েছে। ব্যাপারটা দেখুন, নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিনই রাজধানীর প্রকাশ্য রাস্তায় একজন সম্ভাব্য প্রার্থী গুলিবিদ্ধ হয়েছেন। সরকার এই 2 দিন আগেও বলেছিল নিরাপত্তার কোনো ঘাটতি নেই, আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত। কিন্তু রাতারাতি দৃশ্যপট বদলে গেল। এই পরিস্থিতিতে সরকার, যারা আইন শৃঙ্খলার চরম অবনতির দায় কোনোভাবেই অস্বীকার করতে পারে না, তারা এই ব্যর্থতা ঢাকতে কি করল? এর উত্তর হলো আবার সংলাপের নাটক, যেখানে কমেডি আর সিরিয়াসনেস একাকার। হাদি গুলিবিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হলো ব্লেম গেম ফেস্টিভ্যাল। প্রথমে ধাক্কা সামনে জামাত শিবির, সঙ্গে সঙ্গে সাদিক কায়েম পাল্টা পোস্ট দিয়ে রিজভির কাছে প্রকাশ্য ক্ষমা চাইলেন। পরে অবশ্য রিজভিও দুঃখ প্রকাশ করলেন, কিন্তু কাদেরকে ইঙ্গিত করে বলছিলেন তার বলার অপেক্ষা রাখে না। দর্শক, এই দৃশ্য দেখে মনে হচ্ছিল তাদের এই মল্লযুদ্ধ বুঝি সত্যি। কিন্তু না, রাজনীতিতে লোক দেখানো রাগ অভিমানের মেয়াদ খুব বেশিক্ষণ টেকে না। এই যে কিছুক্ষণ আগে বিএনপি আর জামাত চুলোচুলি করছিল, ফেসবুকে একে অপরকে চাঁদাবাজ আর হামলাকারী বলছিল, এটা যে আসলে তাদের লিমিটেড ভার্সন মারামারি ছিল তা প্রমাণ হতে সময় লাগবে না। প্রধান উপদেষ্টার ডাক পড়ল এবং নিয়ম মেনে প্রধান 3 মিত্রদল বিএনপি, জামাত ও কিংস পার্টি এনসিপি ছুটে গেল যমুনার দরবারে। বাহিরে যতই রুদ্রমূর্তি থাকুক, যমুনার শীতল কক্ষে তারা সবাই ছিলেন অন্তরঙ্গ। বৈঠক শেষে বেরিয়ে এসে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ যা বললেন তাতে স্পষ্টভাবে প্রতিজ্ঞা করলো তারা দ্বন্দ্ব ভুলে এক থাকবে, ষড়যন্ত্র ঠেকাতে ঐক্যবদ্ধ থাকবে। প্রধান উপদেষ্টার বক্তব্য তো আরো মজার। তিনি বললেন, হাদির উপর হামলা পূর্ব পরিকল্পিত ও গভীর ষড়যন্ত্রের অংশ, এর পেছনে বিরাট শক্তি কাজ করছে। উদ্দেশ্য হলো নির্বাচনটি না হতে দেওয়া। আক্রমণটি খুবই সিম্বলিক। যদি বিরাট শক্তি কাজ করে, তাহলে প্রশ্ন হলো হাদিকে গুলি করার 24 ঘন্টা পরেও কেন একজন সন্দেহভাজন হামলাকারীও ধরা পড়লো না? সরকার কি এমন একটি ঘটনা ঘটার অপেক্ষা দিয়েছে? স্বরাষ্ট্র উপদেষ্টার অবস্থাটা দেখুন, তিনি আগে নাকি পেঁয়াজ আলু নিয়ে বেশি উদ্বিগ্ন ছিলেন, আর এখন হাদি গুলিবিদ্ধ হওয়ার পর অবশেষে তার ঘুম ভেঙেছে। আর ঘুম থেকে উঠিয়ে যে ঘোষণাগুলো দিলেন তাতে হাসি না কান্না বোঝা মুশকিল। প্রথম ঘোষণা শুরু হচ্ছে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2। দর্শক,